আপনারা জানেন আমাদের যে প্রধান উপদেষ্টা একটা পরিকল্পনা করেছে, অর্থাৎ একটি থিওরি দিয়েছে, সেটা হচ্ছে 3-0। এই 3-0-র প্রথম জিরোটা হচ্ছে বেকারত্বকে জিরোতে নিয়ে আসা। এখন ডক্টর ইউনূস স্যার তিনি বেকারত্বকে জিরোতে নিয়ে আসতে চাচ্ছেন, আর আমাদের উচিত এরকম একজন মহান ব্যক্তির যে চিন্তা চেতনা সেটা বাস্তবায়নে ভূমিকা রাখা। এখন আমরা যে ভূমিকা রাখবো, কিভাবে রাখবো? দেখেন 1991 সালে বিগত বিএনপি সরকার প্রবেশের বয়স বৃদ্ধি করেছিল, অবসরের বয়স বৃদ্ধি করেছিল, কিন্তু 2012 সালে এসে বিগত সরকার শুধু অবসরের বয়স বৃদ্ধি করেছে, প্রবেশের বয়স বৃদ্ধি করেনি। কেন অবসরের বয়স বৃদ্ধি করেছে? যুক্তি হচ্ছে মানুষের গড়ায়ু বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 73 বছরে উন্নীত হয়েছে। আমি আপনাদেরকে বলতে চাই, এই 2 বছর বৃদ্ধি করার কারণে, অবসরের বয়স 2 বছর বৃদ্ধি করার কারণে বিগত 12 বছরে বেকারত্বের সংখ্যা, বিশেষ করে উচ্চ শিক্ষিত বেকারত্বের সংখ্যা বহু গুণে বৃদ্ধি পেয়েছে। শুধু তাই নয়, এই বাংলাদেশ থেকে হাজার হাজার মেধাবী বিদেশে পাড়ি দিয়েছে। বিদেশ থেকে যারা লেখাপড়া করে উচ্চ ডিগ্রি অর্জন করেছে, তাদের মধ্যে থেকে একজনও এই বাংলাদেশে এসে তাদের মেধা প্রয়োগ করতে স্বপ্ন দেখেনি। কারণ এই দেশে নীতি নির্ধারকদের যে নীতি, সে নীতি ঠিক নেই। তারা প্রবেশের অবসরের বয়স বৃদ্ধি করে দিয়ে কি ক্ষতি করেছে? সেটা হচ্ছে যে বেকারত্ব বৃদ্ধি করে দিয়েছে। অবসরের বয়স যেরকম 2 বছর বৃদ্ধি করে দিয়েছিল, যদি প্রবেশের বয়সটা বৃদ্ধি করত, তাহলে কিন্তু আজকের এই শিক্ষার্থী সমাজ রাজপথে আন্দোলন করতো না, মার খেত না, মামলা খেত না। এই যে 26,53,000 আমরা প্রত্যেকে মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করা শিক্ষার্থী। আমরা যদি রাষ্ট্র যদি বলে যে আমরা শিক্ষার্থীদের নিয়ে রাষ্ট্র গঠন করব, তাহলে আমরা কি শিক্ষার্থী নয়? আমরা কি দেশের সম্পদ নয়? এই 26 লক্ষ শিক্ষার্থী কি রাষ্ট্রের জন্য নয়? আমাদেরকে কেন বারবার বোঝা রাখা হবে? বিগত সরকার আমাদেরকে বোঝা বানিয়ে রাখছে, বর্তমান সরকারও যদি আমাদেরকে বোঝা বানিয়ে রাখে, তাহলে আমরা যাবো কার কাছে? আমাদের কথা একটাই, দাবি একটাই, 35-এর থেকে যদি 35 দিনও কম হয়, তাও আমরা মানব না। এখন তো আমরা মাঠে দাঁড়িয়েছি, দুর্বার গতিতে আন্দোলন চলবো। 26 লক্ষ শিক্ষার্থী, 2 কোটি ভোটার, যে সরকারি ক্ষমতা আসবে তাদেরকে আমাদের দরকার হবে। এ রাষ্ট্র সুন্দরভাবে চালাতে হলে অবশ্যই আমাদেরকে দরকার হবে। এ রাষ্ট্রে যদি শৃঙ্খলা ফিরিয়ে আনতে হয়, তাও আমাদেরকে দরকার হবে। আমরা প্রত্যেকেই শিক্ষার্থী, আমরা রাষ্ট্রের সুষ্ঠু সুন্দর একটা সমাধান চাই। আমরা প্রজ্ঞাপন চাই, অতি দ্রুত প্রজ্ঞাপন চাই। তবে আমরা 32 নয়, 32 মানবই না। কেন মানবো আমরা? 32-এর জন্য কি জেল খেটেছি নাকি? 32-এর জন্য কি আমরা বিগত ফ্যাসিস্ট সরকারকে তাড়িয়েছি নাকি? আমাদের সাথে বিগত সরকারের শত্রুতাই ছিল 35 দেয়নি, তাই আমরা তাদেরকে তাড়ানোর জন্য সরাসরিভাবে অংশগ্রহণ করেছি। এই কোটা সংস্কার আন্দোলন সর্বপ্রথম 2024-এ যদি কেউ উত্তোলন করে থাকে, সেটাই 35 আন্দোলনের শিক্ষার্থীরা। যখন কোটা, ঢাকা ইউনিভার্সিটি সহ সারা ইউনিভার্সিটি যখন কোটা আন্দোলনের জন্য নামেনি, তখন থেকে রাজপথে সর্বপ্রথম এই 35 আন্দোলনের শিক্ষার্থীরা কিন্তু কোটা বিরোধী আন্দোলন করেছিল, এবং তারাই সর্বপ্রথম কোটার বিরুদ্ধে আওয়াজ তুলেছিল। আমরাই আমাদের প্রত্যেকটা আন্দোলনে কোটার বিরুদ্ধে আওয়াজ তুলেছিলাম। আর আজকে আমাদেরকে ছেড়ে দিয়ে 2-4 জনের কথাই কিন্তু রাষ্ট্র সিদ্ধান্ত নিতে পারে না। আসলে কিন্তু আপনি ওই কোটা 56% নাকি 93%, কোনো কিছু ইফেক্ট হবে না যখন 30 আপনার পার হয়ে যাবে। যখন 30 বছরের একদিনও আপনার পার হয়ে যাবে, তখন আপনাকে 100% যদি যোগ্যতা কোটা দেওয়া হয়, তারপরেও আপনি কি আর সুযোগ পাবেন না। আপনি একজন ইনভ্যালিড হয়ে গেলেন সার্টিফিকেট দাঁড়ি সমাজে। তার মানে আপনি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে যে সম্মানিত একটা গ্রাজুয়েট সমাবর্তনের মাধ্যমে, যে গ্রাজুয়েট সমাবর্তনের যে ক্যাপটা পরিয়ে দেওয়া হয় বিশ্ববিদ্যালয় থেকে স্বীকৃতি স্বরূপ যে আপনি বাংলাদেশের প্রথম শ্রেণীর নাগরিক এবং আপনি একজন জ্ঞানী ব্যক্তি, একজন স্নাতকোত্তর পাশকৃত একজন সম্মানী ব্যক্তি, প্রথম শ্রেণীর নাগরিক, অথচ 30 বছরের পরে আপনার সার্টিফিকেটের কোনো বৈধতা নাই।